আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ আশিকুজ্জামান ইওর আশিক ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের স্থির তড়িতের আজকের সাজেশন ক্লাসে। তোমরা জানো স্থির তড়িৎ এই চ্যাপ্টার থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন আসবেই, এবং এইখান থেকে মেইনলি আসলে দেখা যায় যে দুই টাইপের প্রশ্ন হইতে পারে আসলে, বা আরও যদি ইলাবোরেটলি আমরা বলি তাহলে দেখবো যে মোট 3 রকমের প্রশ্ন বা 3টা টাইপের প্রশ্ন হইতে পারে। পরীক্ষায় তোমার যে কোনো একটা টাইপ থেকে প্রশ্ন আসলে আসবে, ঠিক আছে? তার মধ্যে প্রথমটা দেখো, প্রথমটা লিখছি হচ্ছে আমরা কুলম্বের সূত্র, তারপর হচ্ছে কি লিখছি, বস্তু ঝুলিয়ে রাখে, তারপরে বলে বস্তুরা সাম্য অবস্থায় থাকবে কিনা, বা কত মানের চার্জ বিভিন্ন জায়গায় রাখলে বস্তুটা সাম্য অবস্থায় থাকবে। তার মানে এই টাইপটা খুব ইম্পর্টেন্ট, যে বস্তুকে আমরা ঝুলিয়ে সাম্য অবস্থায় রাখতে চাই। তাছাড়া আমাদের এরকমও প্রশ্ন অনেক সময় আসে, দুইটা গোলক আছে, ওই দুইটা গোলককে পরস্পর স্পর্শ করিয়ে আবারও দূরে নিয়ে যাওয়া হলো, এখন ওদের মধ্যে কুলম্ব বল কত হবে। মানে এরকম বেশ কয়েকটা টাইপ আমাদের এখান থেকে প্রশ্ন হইতে পারে। যে প্রথম টাইপটা কুলম্ব বলের টাইপটা সবচেয়ে বেশি যেটা আসে হচ্ছে এই যে বস্তু টস্তু ঝুলায় রাখে, টান বল জিজ্ঞেস করে, আর হচ্ছে বলে যে সাম্য অবস্থায় থাকবে কিনা বা কি করলে সাম্য অবস্থায় থাকবে। এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এই সাম্য অবস্থার অঙ্কটা। এরকম অঙ্কগুলো যদি তুমি কোন বোর্ড করতে পারো, তুমি ঢাকা বোর্ড 19 দেখতে পারো, বা ঢাকা বোর্ড 22-এও কিন্তু সেম এরকম বস্তু ঝুলায় রাখে সাম্য অবস্থায় থাকে কিনা এরকম জিজ্ঞেস করে। হ্যাঁ, ঢাকা 19, ঢাকা 22, তারপর হচ্ছে একইভাবে আমাদের আরও আছে হচ্ছে, আমি একটু দেখে নিই, হ্যাঁ সিলেট 19, হ্যাঁ সিলেট 19 এই বোর্ডেও কিন্তু আসলে এইরকম প্রশ্নগুলো আসছিল। তাহলে তুমি এই প্রথম টাইপের জন্য এই 3টা বোর্ড দেখে রাখতে পারো। কি বললাম, ঢাকা 19, সিলেট 19 আর হচ্ছে ঢাকা 22। তাহলে কিন্তু প্রথম টাইপে তোমার সুন্দর মতো ক্লিয়ার হয়ে গেল। তুমি বোর্ডটা খাতায় লিখে নাও, হ্যাঁ তুমি টোটাল কিন্তু আইডিয়া পেয়ে যাবে। এবং স্পর্শকরণের অঙ্কগুলো আমাদের আসলে টেস্ট পেপারে এখনও আসে নাই বা গাইডে এখনও আসে নাই, কিন্তু দেখবা যে বিভিন্ন জায়গায় অঙ্কগুলো করা থাকে। আমি যে পিডিএফ দিছি সেই পিডিএফের মধ্যে কিন্তু অঙ্কগুলো আছে। যারা আমাদের টাইপ হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রাবল্য এবং বিভব। এই প্রাবল্য এবং বিভব থেকেই প্রশ্ন আমাদের পরীক্ষা অনেক বেশি আসে। কীভাবে আসে? প্রাবল্য বিভবের মধ্যে কয়েকটা টাইপ আছে, সরলরেখা, ত্রিভুজ, বর্গ, গোলক, মানে এই জিনিসগুলোতে পরীক্ষায় প্রশ্ন আসে জিজ্ঞেস করে প্রাবল্য কত, বিভব কত। সরলরেখা থেকে 2টা টাইপের প্রশ্ন আসে, জিজ্ঞেস করে যে দুই বিন্দুতে 2টা চার্জ দেওয়া থাকে, জিজ্ঞেস করে মাঝখানে তড়িৎ প্রাবল্য কত, লব্ধি প্রাবল্য কত, মাঝখানে না বলে সাইডেও বলতে পারে তড়িৎ প্রাবল্য কত। তো সেটা কীভাবে বের করবো, ওয়ান শর্ট ক্লাসগুলো সব করা আছে, কোনো টেনশন নাই। ত্রিভুজ দিয়ে আমাদের বলে কি, একটা ত্রিভুজ আঁকা থাকে, ত্রিভুজের কৌণিক বিন্দু দিয়ে দেয়, ত্রিভুজের শীর্ষ বিন্দুতে আমাদের প্রাবল্য কত, বা ত্রিভুজের এই নিচের এই বিন্দুতে প্রাবল্য কত, প্রাবল্যের দিক নির্ণয় করতে বলে, ঠিক আছে এটা। বা একটা স্পেশাল টাইপের প্রশ্ন আসে, এটা আমাদের এখনও বোর্ড পরীক্ষা আসে নাই, তবে বোর্ড পরীক্ষা আসতে পারে যদি প্রশ্ন কোনো বোর্ড একটু কঠিন করে, যে আমাদের ত্রিভুজ দিয়ে আমাদের কীরকম দিয়ে দেয়, ত্রিভুজ দিয়ে আমাদের শীর্ষবিন্দুগুলো তো নর্মাল দিত, তবে এইরকমকে দেবে তোমাকে কীরকম, যে ত্রিভুজ হচ্ছে এরকম, যে আমাদের যে ভর কেন্দ্রগুলো থাকতো না ত্রিভুজে, তো বলবে যে এই ভর কেন্দ্রের মধ্যে প্রাবল্য বের করতে বলবে, বা অন্য কিছু জিজ্ঞেস করবে আর কি। তো এরকম আছে কিন্তু। আর নর্মালগুলো থেকে জিজ্ঞেস করে, ত্রিভুজ দেওয়া থাকে, বলে যে এইখানে আমাদের প্রাবল্য কত, বা এই বিন্দুতে প্রাবল্য কত, এরকমগুলো জিজ্ঞেস কিন্তু করতো। তো আমরা এটা পড়ে আসছে অলরেডি, এবং এটা কিন্তু আমি প্রশ্নটাও আমাদের পিডিএফে দিয়ে দিছি। তো এটাও জাস্ট আইডিয়া রাখো তুমি। বর্গক্ষেত্রে বলে সেম প্রশ্ন আসতে পারে। বর্গক্ষেত্রে কী আসতে পারে, এরকম আসতে পারে যে এখন বর্গক্ষেত্র দেওয়া আছে, বলো যে এই বর্গক্ষেত্রের এই কেন্দ্রে প্রাবল্য কত, বা জিজ্ঞেস করতে পারে বর্গক্ষেত্রের কেন্দ্রে বিভব কত, এরকম। অথবা এখানে বিভিন্ন জায়গায় আমাদের চার্জ দেওয়া থাকে, এখানে চার্জ দেওয়া, এখানে চার্জ দেওয়া, এখানে চার্জ দেওয়া, জিজ্ঞেস করলো এখানে প্রাবল্য কত বা এখানে বিভব কত, এরকম প্রশ্নগুলো আমাদের পরীক্ষায় করে। বা বলতে পারি এখানে একটা বস্তু রাখছি, তাহলে বস্তুটা পড়ে যাবে কিনা, বা ঝুলে রাখা, এখানে ভাসমান রাখা, শূন্যে ভাসমান রাখা যাবে কিনা। এই যে বস্তু ঝুলানো বলছি না, বস্তু ঝুলানো মানে কি আসলে শূন্যে ভাসমান রাখা আর কি, হ্যাঁ শূন্য ভাসমান রাখা সম্ভব হবে কিনা, এরকম। তো এটা এখানেও জিজ্ঞেস করতে পারে। তো যাই হোক, এরকম হচ্ছে প্রশ্নগুলো আমাদের আসে পরীক্ষায় বর্গক্ষেত্র থেকে। ঠিক একইভাবে গোলকের ক্ষেত্রে কী প্রশ্নগুলো আসে, এই যে গোলক দিয়ে দেয়, গোলক দিয়ে বলে কি গোলকের পৃষ্ঠে বিভব কত, বাইরে বিভব কত, বা ভিতরে বিভব কত। কোথাও জিজ্ঞেস করে যে গোলকের এই ভিতরে প্রাবল্য কত, পৃষ্ঠে প্রাবল্য কত, বাইরে প্রাবল্য কত। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। গোলক থেকে আরও মজার প্রশ্ন আসতে পারে, বলতে পারে একটা গোলক ছিল, এই গোলকটাকে ভেঙে আমরা এরকম টুকরা টুকরা করছি, হ্যাঁ একাধিক এরকম ছোটো ছোটো ভাগ করে ফেলছি। তাহলে এখন এইটার যে বিভব ছিল, আর যদি ছোটো ছোটো করে যে এরকম গোলকগুলো বানাইলাম, এদের পৃষ্ঠে যে মোট বিভব, সেই বিভব আর এই বিভব যোগ করলে সমান হবে কিনা, এরকম জাতীয় প্রশ্ন অনেক সময় আসতে পারে। যদি প্রশ্ন একটু কঠিন হয়, তাহলে গোলক থেকে একটু প্রশ্ন কঠিন হলে এরকম জিনিসটা দিতে পারে, আর ত্রিভুজ থেকে একটু কঠিন হলে এরকম জিনিসটা দিতে পারে। তো এইগুলোও তোমাকে দেখে রাখতে হবে, ঠিক আছে। এবার একইভাবে আরেকটা ইম্পর্টেন্ট টাইপ হচ্ছে ধারকত্ব। তারপরে তোমার পরীক্ষায় হয় প্রাবল্য বিভব আসবে না, ধারকত্ব আসবে। আর এটা আসলে এটার সাথে মিক্স আর কি। কুলম্বল আর প্রাবল্য বিভব আসলে মোটামুটি একই টাইপের মধ্যেই পড়া যায়, পরে প্রাবল্য আর কুলম্বলের কাহিনীগুলো, কনসেপ্টগুলো মোটামুটি একই রকম। ধারকত্ব থেকে কি আসতে পারে, নর্মাল প্রশ্ন দিতে পারে, তুল্য ধারকত্ব কত, অনেকগুলো ধারক আছে শ্রেণীতে সমান্তরালে, তুল্য ধারকত্ব কত। বা জিজ্ঞেস করতে পারে যে এই ধারকের সঞ্চিত শক্তি কত, বা জিজ্ঞেস করে ধারকগুলো শ্রেণীতে আছে,
সমান্তরালে নিলে ধারকত্বের কী রূপ পরিবর্তন হবে, বা কীভাবে সংযুক্ত করলে ধারকত্ব আমি ম্যাক্সিমাম পাবো, কীভাবে সংযুক্ত করলে ধারকত্বটা ম্যাক্সিমাম পাওয়া যাবে, সমান্তরালে সংযুক্ত করলে ধারকত্ব ম্যাক্সিমাম পাওয়া যায়, ওরকমের অঙ্ক তোমাকে কিছুটুকু করতে হবে। একইভাবে তুল্য ধারকত্বের অঙ্কগুলোতে বললাম আমি আরেকটি ইম্পর্টেন্ট প্রশ্ন ধারকত্ব থেকে, যে তোমাকে ধারকত্বের ধারকের দুই প্রান্তে, এই ধারকের দুই প্রান্তে বিভব পার্থক্য বের করতে হবে, ধারকের দুই প্রান্তে প্রাবল্য বের করতে হবে। তো এই ধরনের প্রশ্নগুলো আমাদের একটু এখান থেকে হয়, একটু দেখতে হবে। আমি একটু বোর্ড তোমাকে বলে দিচ্ছি ধারকত্বের টাইপটা, ধারকত্বের জন্য তুমি কোন কোন বোর্ডের টাইপের অঙ্কগুলো করবো, যেমন কুমিল্লা 19 তুমি করবা, তারপর হচ্ছে রাজশাহী 17 তুমি করবা, এবং একইভাবে ঢাকা 16 এবং দিনাজপুর 22, এই 4টা বোর্ড তুমি দেখবা পরীক্ষার আগের রাত্রে। এবং তাছাড়া হচ্ছে এখানে দেখতে পাচ্ছি আরও 3টা জিনিস লেখা, 56 নাম্বার, 23 নাম্বার এবং 155 নাম্বার একটা অঙ্ক আছে, পিডিএফ থাকলে পাইতে আর কি, যাই হোক এটা তোমরা করে ফেলো। তো আশা করি এইটুকু তুমি দেখো, তাহলে তোমার কিন্তু এই যে টাইপের কথাগুলো বললাম তুমি তো পড়ছোই সব কিছু, এখন আলটিমেটলি তুমি এই টাইপগুলোর মধ্যে বেশি ফোকাস দিও, তাহলে কিন্তু হয়ে যাবে। এই যে এই কথাগুলো যে বললাম, যে ধারক দিয়ে বলবে কি এই ধারকের দুই প্রান্তের বিভব পার্থক্য কত, বা বলবে এই ধারকের মধ্যে কতটুকু চার্জ যাবে, এরকম প্রশ্নগুলো, বা সঞ্চিত শক্তি আর তুল্য ধারকত্ব আছেই। তাছাড়াও কী কী আছে আমাদের, যে গোলাকার ধারকত্ব বা হচ্ছে সমান্তরাল পাত ধারকত্ব, তো এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে কিন্তু, সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রফল, তো এই যে বোর্ডের কথাগুলো বললাম, এই বোর্ডের মধ্যে এই প্রশ্নগুলো আছে। এইভাবে করে তুমি জাস্ট এই 3টা টাইপ তুমি আলাদা আলাদা করে একটু সময় দাও, তাহলে তোমার চ্যাপ্টার কিন্তু শেষ। এই যে এখানে কিন্তু 2-3টা প্রশ্নের কথা বলছিলাম, এখানে 3-4টা প্রশ্নের কথা বললাম, তো একইভাবে এখানে কিন্তু বলে দিছি যে কোন কোন টাইপ কী কী অঙ্ক, তুমি একটু জাস্ট সুন্দর করে যে কথাগুলো বললাম খাতায় লিখে নাও, এরপর তুমি টেস্ট পেপার বের করে নিজেই তুমি সলভ করা শুরু করো আর কি। ঠিক আছে, ভালো থাকো, আর হচ্ছে অনেক অনেক শুভকামনা, দোয়া রইল, আল্লাহ হাফেজ।